সবাই মাইকটা অফ করো। চলো, পিডিএফ আছে কিন্তু তবু একটু খাতা বের করো তাহলে হবে। তো হেডলাইন দিয়ে দাও খাতাতে। আজকের টপিক হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, বা আমরা ইংরেজিতে যেটা বলবো কি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, প্রাইম মিনিস্টার। তা আজকের টপিক হচ্ছে প্রধানমন্ত্রী, বা আমরা যেটাকে বলবো প্রাইম মিনিস্টার। বলছি দেখো, যদিও ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধান, তাহলে কি বলছে আমাদের রাষ্ট্র মানে কি আমাদের দেশের, যদি পরীক্ষায় প্রশ্ন আছে যদিও ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের দেশের শাসনতান্ত্রিক প্রধানকে, তাহলে শাসনতান্ত্রিক প্রধানকে সেটা হবে রাষ্ট্রপতি। কিন্তু প্রকৃতপক্ষে ভারতীয় শাসন ব্যবস্থায় সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা উপভোগ করেন কে? প্রধানমন্ত্রী। যেটা আমি তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম রাষ্ট্রপতি পড়ানোর টাইমে। এখন বর্তমান দিনে একটা ফ্যামিলির গার্জিয়ানকে, একটা ফ্যামিলির গার্জিয়ান হচ্ছে তার ফাদার, কিন্তু তার ফাদার কিন্তু তার ওয়াইফের কথা অনুযায়ী চলে, মানে তার মানে ওয়াইফ যেটা বলবে সেটাই হবে। কিন্তু মানে খাতা কলমে গার্জিয়ানকে, খাতা কলমে গার্জিয়ান হচ্ছে তার ফাদার বা তার হাজবেন্ড, মানে হাজবেন্ড। ঠিক আছে, কোন একটা ছেলের ফাদার বা তার হাজবেন্ড হচ্ছে ওই ফ্যামিলির গার্জিয়ান। ঠিক তেমনি আমাদের দেশ বা আমাদের রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানটাকে, আমাদের দেশ বা রাষ্ট্রের শাসনতান্ত্রিক আমাদের দেশ বা রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধানটাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, বা যেটাকে আমরা বলি কি প্রেসিডেন্ট। ঠিক আছে, কিন্তু অরিজিনালি এই যে শাসনতান্ত্রিকের যে ক্ষমতা সেটা উপভোগ করে কে? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী যেটা বলবে সেটা ফাইনাল, কিন্তু খাতা কলমে কে? খাতা কলমে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ক্ষমতার নিরিখে রাষ্ট্রপতির সর্বোচ্চ স্থান, মানে তাকে আলংকারিক হিসেবে রাখা হয়েছে। মানে আলংকারিক মানে তুমি থাকবে মানে প্রধান হিসেবে, কিন্তু সমস্ত যা বলবো তুমি শুনবে, বোঝা গেল? অর্থাৎ আলংকারিক হিসেবে তাকে রাখা হয়েছে, তার কোনো ক্ষমতাই নেই। সেই প্রধানমন্ত্রী যা বলবে সেটাই তাকে করতে হয় বাধ্য, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হয়েছে সব, বুঝলে? মানে সে গো সাপের মতো, কামড়ালে বিষ হবে না। নেক্সট দেখো বলছে, বাস্তবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা। তাহলে আমাদের দেশের যে শাসন ব্যবস্থাটা সেটা পরিচালনা করেন কে? প্রধানমন্ত্রী এবং যে আরো যে সমস্ত মিনিস্টাররা রয়েছে সে মিনিস্টাররা। প্রায় সমস্ত শাসনতান্ত্রিক সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয় মোহর রূপে। মানে ধরো মানে কোন একটা বিল পাস করবে, সে বিল পাসের মেন ভূমিকা পালন করে কে? প্রধানমন্ত্রী এবং তার মিনিস্টাররা। কিন্তু সেই বিলে যতক্ষণ না রাষ্ট্রপতি সাইন করবে মানে সিগনেচার করবে সেটা কিন্তু কার্যকরী হবে না। এবার তোমরা বলতে পারো রাষ্ট্রপতি যদি সাইন না করে, রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য। রাষ্ট্রপতি যদি সাইন না করে তাহলে ওকে ইমপিচমেন্ট করে দিবে, তাকে তার পদ থেকে তাড়িয়ে দেবে কে? মিনিস্টাররা ভোট দিয়ে তাকে তাড়িয়ে দিবে আবার। সেই জন্য রাষ্ট্রপতি কিন্তু যে কোনো কাগজে সাইন করতে সে বাধ্য। প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে যোজনা কমিশন, জাতীয় উন্নয়ন পরিষদ, জাতীয় সংহতি পরিষদ এবং আন্তঃরাজ্য পরিষদের চেয়ারম্যান পদে অলংকৃত হন। এগুলো বাংলাতে রয়েছে, আমি ইংলিশ টার্মগুলো অবশ্যই লিখে দেব। ঠিক আছে, যতটুকু পড়লাম এখান থেকে কিছু ইংলিশ জিনিস আমরা জানবো, ইংরেজি জিনিস, কারণ পরীক্ষায় বাংলা টার্মটা অনেকভাবে থাকতে পারে, কিন্তু ইংলিশ টার্মটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে তোমাদের নমিনাল এক্সিকিউটিভ লিখে রাখো, তাহলে কি বলছে যে প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট ইজ হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ, দ্য প্রেসিডেন্ট লিখে রাখো। দ্য প্রেসিডেন্ট ইজ নমিনাল, নমিনাল। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট ইজ নমিনাল এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ অথরিটি। ঠিক আছে, তাহলে দ্য প্রেসিডেন্ট ইজ নমিনাল এক্সিকিউটিভ অথরিটি অফ স্টেট। মানে কোন একটা দেশের, মানে কোন একটা দেশ বলতে আমাদের ইন্ডিয়ার বোঝাচ্ছে। তাহলে ইন্ডিয়ার নমিনাল এক্সিকিউটিভ কে পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে কি বলবো আমরা? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কে বলবো আমাদের দেশের নমিনাল এক্সিকিউটিভ।
এটা একটা টার্ম রয়েছে, এটা একটা টার্ম রয়েছে, এটা টার্মটা মাথায় রাখো। সেই টার্মটার নাম হচ্ছে কি ডি জুরি, লিখে রাখো ডি জুরি, ডি জুরি অথরিটি, লিখে রাখো ডি জুরি অথরিটি। হয়েছে সবার লেখা? লেখা হলে বলবে দ্য প্রেসিডেন্ট ইজ নমিনাল এক্সিকিউটিভ অথরিটি অফ স্টেট বা ইন্ডিয়া, যেটা একটা টার্ম রয়েছে সেটা হচ্ছে ডি জুরি অথরিটি। তাহলে আমাদের দেশে ডি জুরি অথরিটি কাকে বলা হয়? তাহলে প্রেসিডেন্টকে। নমিনাল এক্সিকিউটিভ কাকে বলা হয়? সেটা হচ্ছে প্রেসিডেন্টকে। ক্লিয়ার? তাহলে প্রাইম মিনিস্টারকে কি বলবো? প্রাইম মিনিস্টারকে বলবো রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, লিখে রাখো রিয়েল এক্সিকিউটিভ, বানানটা বলে দিই REL, রিয়েল এক্সিকিউটিভ অথরিটি অফ স্টেট, লিখে রাখো। তাহলে প্রাইম মিনিস্টার হলো কি? প্রাইম মিনিস্টার হলো রিয়েল মানে এক্সিকিউটিভ অথরিটি, রিয়েল এক্সিকিউটিভ অথরিটি বলা হয় প্রাইম মিনিস্টারকে, লিখে রাখো। যেটা একটা টার্ম রয়েছে সেই টার্মটা লিখে রাখো ডি ফ্যাক্টো, ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ অথরিটি, লিখে রাখো ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ, বানান এখানে লেখা আছে এক্সিকিউটিভ। তাহলে ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ বলা হয় কাকে? প্রাইম মিনিস্টারকে। তাহলে প্রাইম মিনিস্টারকে কি বলা হয়? রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। এর একটা টার্ম রয়েছে, টার্মটাকে বলা হয় ডি ফ্যাক্টো এক্সিকিউটিভ অথরিটি। হয়েছে ক্লিয়ার? চলো আরোটা কিছু জিনিস লিখে রাখো যেগুলো বলছি, না লেখা হলে বলবে। প্রেসিডেন্টকে কি বলা হয়? প্রেসিডেন্টকে বলা হয়, লিখো হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেট, লিখো হেড অফ দ্য স্টেট। প্রেসিডেন্টকে কি বলা হয়? প্রেসিডেন্টকে বলা হয় হেড অফ দ্য স্টেট বলা, লিখে রাখো প্রেসিডেন্টকে বলা হয় হেড অফ দ্য স্টেট। তাহলে প্রাইম মিনিস্টারকে কি বলা হয়? প্রাইম মিনিস্টারকে বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট, লিখে রাখো হেড অফ দ্য গভর্নমেন্ট। তাহলে কি বলা হয়? প্রাইম মিনিস্টারকে বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টারকে বলা হয় হেড অফ দ্য গভর্নমেন্ট। সবার হয়েছে এই পর্যন্ত? সবার ক্লিয়ার? যতটুকু বললাম সবার ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও আমাকে। সবাই লিখতে পেরেছো যতটুকু বললাম? বেশ, ঠিক আছে, চলো লেখো। তারপর আরেকটা পয়েন্ট লেখো, লেখো লেখো আর্টিকেল 75, আর্টিকেল আর্টিকেল 75, লেখো আর্টিকেল 75 অনুযায়ী, লিখো বাংলাতে লেখো আর্টিকেল 75 অনুযায়ী প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আর্টিকেল 75 অনুযায়ী প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টারকে অ্যাপয়েন্টেড করে, লিখো বা নির্বাচন করে। দেখো আর্টিকেল 75 অনুযায়ী, আর্টিকেল 75 অনুযায়ী প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টারকে অ্যাপয়েন্টেড করে। প্রাইম মিনিস্টার কখনো ইলেক্টেড হয় না, প্রাইম মিনিস্টার ইলেক্টেড হয় না, প্রাইম মিনিস্টার কি হয়? অ্যাপয়েন্টেড হয়। কে অ্যাপয়েন্টেড করে? প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টারকে কে অ্যাপয়েন্টেড করে? প্রেসিডেন্ট। অন্যান্য মিনিস্টারকে কে অ্যাপয়েন্টেড করে? সেটা হবে প্রেসিডেন্ট, লিখে রাখো। আর্টিকেল 75 অনুযায়ী প্রাইম মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টারকে অ্যাপয়েন্টেড করে প্রেসিডেন্ট। হয়েছে? চলো তারপর লেখো দেখো তারপর লেখা আছে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন কে? রাষ্ট্রপতি। তাহলে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করবে, এটা মাথায় রাখতে হবে। এবার চলে আসে কার্যকাল, মানে সময়সীমা বা যেটাকে আমরা বলি টেনিওর বলবো বা টার্ম বলবো। দেখো প্রাইম মিনিস্টার যে কতদিন থাকবে মন্ত্রিসভায়, মানে মন্ত্রী কতদিন থাকবে, সে প্রধানমন্ত্রী কতদিন থাকবে, এর কোনো ফিক্সড টার্ম নেই, এর কোনো ফিক্সড টার্ম নেই, কিন্তু ম্যাক্সিমাম 5 বছর, ম্যাক্সিমাম কিন্তু 5 বছর থাকবে। তাহলে প্রাইম মিনিস্টার কতদিন সে পদে থাকতে পারে? ম্যাক্সিমাম 5 বছর, কিন্তু এর কোনো ফিক্সড টার্ম থাকতে পারে নেই। 2 বছর পরও সে বাদ যেতে পারে, 6 মাস পরও বাদ যেতে পারে, 1 মাস পরও বাদ যেতে পারে, একদিন পরও কিন্তু বাদ যেতে পারে। তাই এর কোনো রকম ফিক্সড টার্ম নেই, ঠিক আছে? কিন্তু
এর ম্যাক্সিমাম টেনিওর কি, টেনিওর হচ্ছে বা সময়কাল হচ্ছে 5 বছর। ওকে, বলছে সাধারণভাবে 5 বছর অর্থাৎ লোকসভার মেয়াদের সমান, কিন্তু এই সময়কাল লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন থাকা অবশ্যই। মানে ধরো আমাদের এখন প্রাইম মিনিস্টার কে, নরেন্দ্র মোদী, এখন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, কিন্তু নরেন্দ্র মোদী যে 5 বছর থাকবে এটা কোনো গ্যারান্টি না। কালকে যদি মিনিস্টার মানে যারা লোকসভা যারা মিনিস্টার রয়েছে, মন্ত্রী রয়েছে, এমপি রয়েছে, তারা যদি মনে করে যে কালকে আমরা আর নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার রাখবো না, তাহলে বাদ চলে যাবে। তার মানে কি, যে লোকসভার যারা মিনিস্টার রয়েছে, এমপি রয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে। মানে ধরো 500 জন রয়েছে, ধরো 500 জন রয়েছে, ঠিক আছে, 500 জন লোক, ধরো আমি মেনে নিলাম 500 জন টোটাল মিনিস্টার রয়েছে, টোটাল 500 জন মিনিস্টার রয়েছে, তার মধ্যে ধরো 300 জনকে মোদীকে সাপোর্ট করতে হবে, তবেই সে ধরো প্রাইম মিনিস্টার হিসেবে থাকবে। মানে সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে, বোঝা গেল? আর আরেকটা জিনিস তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, যে এই যে প্রাইম মিনিস্টার তার যে পদ বা তার যে আসন, সেটা হোল্ড করে কিসের প্লেজারের ভিত্তিতে, সেটা হচ্ছে মানে প্লেজার অফ মানে প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের ইচ্ছার উপর সে নির্ভর করে। মানে প্রেসিডেন্ট যদি মনে করে প্রাইম মিনিস্টারকে কালকে সে বরখাস্ত করতে পারে, কিন্তু প্রেসিডেন্ট ইচ্ছা করলে আবার করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ওই যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের মিনিস্টাররা তাকে অর্ডার দিবে। বোঝা গেল? মানে প্রেসিডেন্ট চাইলে পারবে না, প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল, ভালো করে বোঝো। মানে একজন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কতদিন সে সিংহাসনে থাকবে বা তার পদে থাকবে, সেটা নির্ভর করে কার উপরে, প্রেসিডেন্টের ইচ্ছের উপরে, মানে প্রেসিডেন্টের প্লেজারের উপরে। কিন্তু প্রেসিডেন্ট ইচ্ছে করলে তাকে তাড়াতে পারবে না। প্রেসিডেন্টকে যদি মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্টের যারা মেম্বার রয়েছে, তারা যদি বলে যে এবার মোদীকে তাড়িয়ে দাও, তাহলে তখন কিন্তু প্রেসিডেন্ট পারবে। কাল প্রেসিডেন্ট ঘুম থেকে উঠলো, ব্রাশ করতে করতে বলে দিল ফোন করে যে মোদী তুমি কাল থেকে প্রাইম মিনিস্টার না, এটা কিন্তু সম্ভব না। বোঝা গেল? ক্লিয়ার? মানে অ্যাকচুয়ালি ক্ষমতা কার? অ্যাকচুয়ালি ক্ষমতা হচ্ছে লোকসভার মিনিস্টারদের। শুধুমাত্র মিনিস্টাররা না করে সেটা করছে কে? প্রেসিডেন্ট করছে। এটা হচ্ছে একটা কথা। এবার নয়তো আর কোনোবার নয়, তাই টার্গেট সরকারি চাকরি, এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি, টার্গেট সরকারি চাকরি। এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি? প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি। এখানে আমরা 4টে কোর্স চালু করছি, 4টে কোর্সে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। এখানে আমরা কী কী পাবো? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ, ঠিক আছে? তো আমাদের ক্লাসের টাইম রেগুলার 8টা বেজে 30 মিনিট। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি দেখে নাও। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে। এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে। তো আরও ডিটেলসে জানার জন্য, মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়, তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, 9647300217। ভর্তি চলছে, যারাই অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো। বুঝলে? আবার চলো নেক্সট দেখো। যদি সময়কাল সমাপ্তির পূর্বে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারায়, অর্থাৎ সরকারের বিরুদ্ধে বিরোধের মানে উত্থাপিত অনাস্থা প্রস্তাব লোকসভায় পাশ হয়, প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য থাকবেন। এবার দেখো, এবার জিনিসটা হলো কি, এবার ধরো যে লোকসভা যে ভোট হয়, এবার ভোটে কি হচ্ছে, যারা মানে এমপি হচ্ছে লোক, ভালো করে বোঝো জিনিসটা, মন্ত্রী আর এমপি কিন্তু আলাদা, মন্ত্রী এবং এমপি কিন্তু আলাদা, ভালো করে বোঝো। ধরে নিলাম আমাদের ভারতবর্ষে 550টা সিট আছে। কটা সিট আছে? 550টা সিট আছে লোকসভার আসন, ধরে নিলাম। এবার কি হচ্ছে, এই 550-এর মধ্যে কিন্তু সবাই কিন্তু মিনিস্টার হবে না। মিনিস্টার কতজন হবে? 40 থেকে 45 জন ধরো মিনিস্টার হবে, ঠিক আছে? 40 থেকে 45 জন মিনিস্টার হবে। এই মিনিস্টারের হেড কে হবে? এই মিনিস্টারের হেড হবে প্রাইম মিনিস্টার। এই মিনিস্টারের হেড কে হবে? মিনিস্টারের হেড হবে প্রাইম মিনিস্টার। আর এই প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টেড করবে কে? প্রেসিডেন্ট। এই মিনিস্টারকে অ্যাপয়েন্টেড করবে কে? প্রেসিডেন্ট। কিন্তু এই মিনিস্টারকে অ্যাপয়েন্টেড করতে সাজেশন দেবে কে? প্রাইম মিনিস্টার। মানে প্রাইম মিনিস্টারকে সাজেশন দেবে কে? এরা। আর প্রাইম মিনিস্টারকে নির্বাচন কে প্রাইম মিনিস্টার হবে, তার মানে তাকে কে বলবে?
মানে এই যে 550 জন যে এমপি রয়েছে তারা, মানে প্রাইম মিনিস্টার কে হবে সেটা নির্বাচন করবে এমপিরা, আর মিনিস্টার কে হবে সেটা নির্বাচন করবে প্রধানমন্ত্রী। কিন্তু সিলেক্ট করবে কে? সিলেক্ট করবে প্রধানমন্ত্রী। কিন্তু রাষ্ট্রপতি সাইন করবে যে তুমি মানে মিনিস্টার হয়ে গেলে, তুমি খাদ্যমন্ত্রী হয়ে গেলে, তুমি স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেলে, তুমি শিক্ষামন্ত্রী হয়ে গেলে, মানে খাতাতে কলমে সাইন করবে রাষ্ট্রপতি, কিন্তু বলে দেবে যে রামকে স্বাস্থ্যমন্ত্রী করো, শ্যামকে শিক্ষামন্ত্রী করো, বলে দেবে কে? প্রধানমন্ত্রী। ক্লিয়ার? স্যার এমপির আর ফুল এই যে ফর্ম কি? হ্যাঁ বলো। এমপির ফুল ফর্ম? এমপি মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে, এবার একটা জিনিস বোঝো, আর একটা জিনিস বোঝো। এবার ধরো নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী রয়েছে, কালকে দেখা গেল লোকসভার যারা এমপি রয়েছে, ঠিক আছে, যারা এমপি কালকে বোঝো, যারা এমপি রয়েছে তারা কি করলো, যে ধরো মানে বিজেপি এখন আছে, বিজেপি ক্ষমতায়, ধরো 550টা সিটের মধ্যে বিজেপি পেয়েছে 300টা সিট, ঠিক আছে, 300 সিট পেয়েছে, বাকিরা অন্যান্য পেয়েছে। এবার দেখা গেল টোটাল যে লোক সংখ্যা 550 জন, কালকে সকালবেলা উঠে দেখা গেল সেখানে প্রায় 300 জন বা 270 জন বা 280 জন মতো এমপি বলল যে না, নরেন্দ্র মোদী ভালো কাজ করছে না, ওকে আমরা প্রধানমন্ত্রী পদে রাখবো না। তাহলে নরেন্দ্র মোদী কিন্তু আর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না। তাহলে নরেন্দ্র মোদীকে কি করতে হবে? রিজাইন দিতে হবে। বোঝা গেল? হয় নরেন্দ্র মোদী রিজাইন দিয়ে দেবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, হয় নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি বরখাস্ত করে দেবে, মানে ডিসমিস করে দেবে। এবার যখন প্রাইম মিনিস্টার তার পদ থেকে ডিসমিস হবে বা রিজাইন দিবে, সঙ্গে সঙ্গে এই যে প্রাইম মিনিস্টার যাদেরকে মিনিস্টার বানিয়েছিল, মিনিস্টাররাও কিন্তু আমার এমপি হয়ে যাবে, তারা আর মিনিস্টার থাকবে না। প্রাইম মিনিস্টার নেই মানে, মানে মা নেই মানে ছানাও থাকবে না। বোঝা গেল? মাও শেষ, ছানাও শেষ, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বলো এই পর্যন্ত। মানে স্যার একটা অপরের উপর নির্ভরশীল হচ্ছে? বলো বলো। বলছি মানে একটা অপরের উপর নির্ভরশীল হচ্ছে, প্রাইম মিনিস্টার না হ্যাঁ, থাকলে বলে দেবো, মিনিস্টাররা থাকবে নাম না। বলে দেবো। ওই একটা উপরটার উপর নির্ভরশীল এরকম পরীক্ষা হবে না, কিন্তু কি পরীক্ষায় প্রশ্ন আসবে আমি সেটা আমি লিখে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, কাদের উপরে কালেকটিভলি রেসপন্সিবল টু হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, এটা আমি লিখে লাইনটা লিখে দেবো, এটাই কিন্তু পরীক্ষা আসবে, যে লাইনটা লিখাবো। বলো, যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছো? যতটুকু বলেছি বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার। বেশ, চলো এবার তাদের ক্ষমতা দেখবো, কি কি ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর, সেই ক্ষমতাগুলো আমরা দেখবো। বলছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির মধ্যে যোগসূত্র বজায় রাখে। ওই যে মিনিস্টার, ঠিক আছে, ওই যে সেন্ট্রাল ক্যাবিনেট যে মিনিস্টার গুলো রয়েছে, মানে এই যে খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এই সমস্ত মন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা যোগসূত্র, একটা ব্রিজের কাজ করছে কে? প্রধানমন্ত্রী। তাহলে মিনিস্টারদের মধ্যে এবং রাষ্ট্রপতির মধ্যে ব্রিজের হিসেবে কাজ করছে কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সুপারিশ মতো রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন, যেটা আমি বললাম, ওই যে মিনিস্টারদের নিয়োগ করে কে, আর সুপারিশ করে কে? সুপারিশ করে প্রধানমন্ত্রী। এবং তাদের মধ্যে দপ্তর বন্টন করে, যে খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এগুলো। তারপরে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। তাহলে এটা ইম্পর্টেন্ট। তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মানে ক্যাবিনেট, মিনিস্ট্রি অফ ক্যাবিনেটের চেয়ারম্যান কে? দ্য চেয়ারম্যান অফ মিনিস্টার অফ ক্যাবিনেট, যদি পরীক্ষা প্রশ্ন আসে, দ্য চেয়ারম্যান অফ মিনিস্টার অফ ক্যাবিনেট যদি বলে তাহলে আনসার হবে কি? প্রাইম মিনিস্টার। যদি বলে যে চেয়ারম্যান কে মানে পার্লামেন্টের, তখন তোমরা আনসার করবে কাকে বলো তো? অবশ্যই স্পিকারকে। ওখানে কিন্তু এমপিরা থাকে, বোঝা গেল? পার্লামেন্টে এমপিরা। আর ক্যাবিনেট মানে কি? মিনিস্টারদের ওটা। বলছে বিভিন্ন শাসনতান্ত্রিক উচ্চ পদে প্রার্থী নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী সুপারিশ করেন। যেমন হচ্ছে কি বলতো, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করবে? রাষ্ট্রপতি। সুপারিশ করবে কে? প্রধানমন্ত্রী। এরকম। তারপর ধরো ইউপিএসসি চেয়ারম্যানকে কে নির্বাচন করবে? রাষ্ট্রপতি। সুপারিশ করবে কে? প্রধানমন্ত্রী। এই সমস্ত ব্যাপারগুলো বোঝা গেল? ক্লিয়ার?
বলছে কেন্দ্রীয় আইনসভার কোনো সদস্যকে প্রধানমন্ত্রী চাইলে রাষ্ট্রপতির মাধ্যমে বরখাস্ত করতে পারেন। দেখা গেল অনেকগুলো স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব রয়েছে। দেখা গেল স্বাস্থ্যমন্ত্রী কারাপশন করেছে, মানে কোনো ভালো ভালো কাজ করছে না, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বলবে ওই রাম যে স্বাস্থ্যমন্ত্রী আছে তাকে ডিসমিস করে দাও, তখন রাষ্ট্রপতি তাকে ডিসমিস করে দেবে। কিন্তু প্রধানমন্ত্রী যদি না বলে তাহলে কিন্তু সে ডিসমিস করতে পারবে না। প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারে, মানে লোকসভা পুরো একদম ডিসমিস করে দিতে পারে, সমস্ত কিছু ডিসমিস করে আবার নতুন করে ভোট হবে। প্রধানমন্ত্রী বলে যে যে যা হয়েছে হয়েছে, অনেক কিছু ঝামেলা হয়ে গেছে, তুমি সবকিছু ভেঙে দিয়ে আবার নতুন করে ভোট হবে, সেটা প্রধানমন্ত্রী করতে পারে। এবার যে প্রধানমন্ত্রীর যে স্যালারি, প্রধানমন্ত্রী বেতন কে নির্ধারণ করে? লিখে রাখো পার্লামেন্ট। প্রধানমন্ত্রীর বেতন নির্ধারণ করে পার্লামেন্ট, লিখে রাখো। প্রধানমন্ত্রীর বেতন নির্ধারণ করে পার্লামেন্ট বা লোকসভা। লোকসভা না, ওটা পার্লামেন্টের বাংলা হচ্ছে আইনসভা, লিখে রাখো। লিখে রাখো, প্রধানমন্ত্রীর বেতন নির্ধারণ করে পার্লামেন্ট বা আইনসভা, লিখে রাখো। এবার পার্লামেন্টের যে তোমার হয়, পার্লামেন্টে মানে কি, লোকসভাতে যে ধরো সেশন গুলো হয়, মানে কি বলতো, সভা হয়, লোকসভাতে যে সমস্ত সভাগুলো হয়, আমরা সিনেমায় দেখেছি না, সিনেমাতে অনেক মিনিস্টার থাকে, গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করে, বিভিন্ন ধরো বিল পাস করে, গ্যাঞ্জাম করে। ওই যে ধরো একটা সভা, এই সভাটা আয়োজন করে কে? সভাটা ডাকে কে? সভাটা ডাকে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতিকে ডাকতে বলে কে? প্রাইম মিনিস্টার, এটা মাথায় রাখবে। তারপর লেখো, তারপর আরেকটা লিখে রাখো, প্রাইম মিনিস্টার হলো, প্রাইম মিনিস্টার হলো ইউনিয়ন গভর্নমেন্টের চেয়ারম্যান, লিখে রাখো। প্রাইম মিনিস্টার হলো ইউনিয়ন, বানান বলে দিচ্ছি, ইউনিয়ন, ইউনিয়ন গভর্নমেন্টের চেয়ারম্যান, লিখো। প্রাইম মিনিস্টার হলো ইউনিয়ন গভর্নমেন্টের চেয়ারম্যান, কথা লিখে রাখো। তারপর লিখো, প্রাইম মিনিস্টার হলো লিডার অফ নেশন। প্রাইম মিনিস্টারকে বলা হয় কি? লিডার অফ নেশন, NATION, নেশন। প্রাইম মিনিস্টারকে বলা হয় লিডার অফ নেশন, লিখে রাখো। তারপর লিখে রাখো, প্রাইম মিনিস্টারকে বলা হয়, লিখে রাখো, লিডার অফ, লিডার অফ দ্য পার্টি ইন পাওয়ার, মানে রুলিং পার্টি। ঠিক আছে, রুলিং পার্টি মানে যারা ক্ষমতায় থাকে। বলছে প্রাইম মিনিস্টার হচ্ছে পার্টি অফ লিডার, মানে পার্টি অফ পাওয়ার, মানে যাদের পাওয়ার থাকে তাদের মানে লিডার, লিখে রাখো। তারপর লিখো, প্রাইম মিনিস্টারকে বলা হয় পলিটিক্যাল হেড অফ দ্য সার্ভিস। পলিটিক্যাল হেড অফ দ্য সার্ভিস বলা হয়, প্রাইম মিনিস্টারকে বলা হয় পলিটিক্যাল হেড অফ দ্য সার্ভিস। মাইকটা অফ করো। হয়েছে সবার? চলো, আর একটা জিনিস মাথায় রাখো, আর একটা লাইন লিখে নাও, আর একটা লাইন লিখো, আমি যেটা বলছি সেটা লিখো, আমি বলে দিচ্ছি, বলে লিখো। লেখো, দ্য কাউন্সিল, আমি বানানগুলো লিখে দিচ্ছি, লিখো দ্য কাউন্সিল, দ্য কাউন্সিল লিখো। দ্য কাউন্সিল অফ মিনিস্টার, লিখো দ্য কাউন্সিল অফ মিনিস্টার, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, লিখো দ্য কাউন্সিল অফ মিনিস্টার shall be, shall be collectively responsible, লিখো collectively, collectively responsible, collectively responsible to the, লিখো to the লোকসভা,
টু দ্য লোকসভা লিখো, বা হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল লিখো। মানে যে যারা মিনিস্টার হচ্ছে তারা প্রত্যেক সবাই সব মিনিস্টার গুলো কি কার উপর নির্ভরশীল? লোকসভার উপর নির্ভরশীল বা হাউস অফ পিপলের উপর নির্ভরশীল। এই কথাটা লিখে রাখো। হয়েছে সবার ক্লিয়ার? এবার কিছু ফ্যাক্ট আছে, ফ্যাক্ট গুলো আমরা পড়বো। বলছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম হচ্ছে জওহরলাল নেহরু। সব থেকে বেশি সময় প্রধানমন্ত্রী পদে ছিলেন ইন্দিরা গান্ধী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরুর কন্যা, মানে ইন্দিরা গান্ধী কে ছিল জওহরলাল নেহরুর কন্যা। একটানা সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দা, মানে মানে সেকেন্ড। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাকে প্রধানমন্ত্রী থাকাকালীন একদিনও সংসদে হাজির হতে হয়নি তার নাম হচ্ছে চৌধুরী সিং, মানে চৌধুরী চরণ সিং। মানে প্রধানমন্ত্রী থাকাকালীন কোনোদিন তিনি পার্লামেন্টে আসেননি। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যাকে লোকসভায় উত্থাপিত অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করতে হয়েছিল, যার নাম হচ্ছে বিশ্বনাথ প্রতাপ সিং। মানে বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন প্রধানমন্ত্রী যাকে কিন্তু কি করা হয়েছিল? ওই তাড়িয়ে দেওয়া হয়েছিল, তার পদ থেকে তাকে বাতিল করা হয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ডক্টর মনমোহন সিং দুজনেই যখন প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করেন তখন তারা রাজ্যসভার সদস্য ছিলেন। তাহলে কি বলছেন? ইন্দিরা গান্ধী এবং ডক্টর মনমোহন সিং তারা কিন্তু রাজ্যসভার সদস্য থেকে কিন্তু প্রাইম মিনিস্টার হয়। বোঝা গেল? তারা কিন্তু লোকসভার সদস্য থেকে হয়নি। সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন, সব থেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী, মাত্র 13 দিনের জন্য। প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হওয়ার আগে কোনো না কোনো সময়ে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে অলংকৃত ছিলেন। তারা কিন্তু অর্থমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হওয়ার আগে। কে? মনমোহন সিং এবং বিশ্বনাথ প্রতাপ সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড় কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতের তরুণতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। নরসিমা রাও ছিলেন প্রথম দক্ষিণ ভারতের প্রধানমন্ত্রী। আর মুরাজি দেশাই প্রথম অকংগ্রেসী, মানে এতদিন তো 34 বছর কংগ্রেসরাই রাজত্ব করেছিল, কত বছর বেশ করেছিল। তো কংগ্রেসের পর প্রথম মানে মুরাজি দেশাই প্রথম কিন্তু কি হয়েছিল? প্রধানমন্ত্রী হয়েছিল। একমাত্র ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতরত্ন ও নিশানি ইমতিয়াজ, মানে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান দুটো খেতাবি পেয়েছিলেন। কে? এরা যে মুরাজি দেশাই, ভারতরত্ন পেয়েছিলেন প্রথম। তার হচ্ছে কি ভারতীয় প্রধানমন্ত্রীদের আত্মজীবনী নাম? জওহরলাল নেহরুর আত্মজীবনী নাম হচ্ছে মাই অটোবায়োগ্রাফি। ইন্দিরা গান্ধীর হচ্ছে মাই ট্রুথ। বিশ্বনাথ প্রতাপ সিং হচ্ছে মঞ্জিল সে জাদা সফর। অটল বিহারী বাজপেয়ী হচ্ছে রাজনীতিকে উপসার। ইন্দ্র কুমার গুজরাল হচ্ছে মাস্টার্স অফ ডিসক্রিপশন। ঠিক আছে, অ্যান অটোবায়োগ্রাফি এটা। ঠিক আছে, এই ফ্যাক্ট গুলো মাথায় রাখবে। এবার নয়তো আর কোনোবার নয়, তাই টার্গেট সরকারি চাকরি এই আমরা কিন্তু নতুন ব্যাচ নিয়ে এসেছি, টার্গেট সরকারি চাকরি। এই টার্গেট সরকারি চাকরিতে আমরা কোন কোন ব্যাচ লঞ্চ করছি? প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি। এখানে আমরা 4টে কোর্স চালু করছি, 4টে কোর্সে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। এখানে আমরা কী কী পাবো? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, প্রত্যেকটা ক্লাসের টপিক ওয়াইজ পিডিএফ। ঠিক আছে, তো আমাদের ক্লাসের টাইম রেগুলার 8:30 তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি দেখে নাও। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে। এখানে তোমাদের কোর্সের ফিজ খুবই কম রাখা হয়েছে। তো আরও ডিটেলসে জানার জন্য, মানে ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়, তো তোমরা আরও বেশি বিস্তারিত জানার জন্য অবশ্যই একবার অন্তত হলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, 9647300217। ভর্তি চলছে, যারাই অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো।
বুঝতে পেরেছো? আর নরেন্দ্র মোদী হলো 15তম প্রধানমন্ত্রী, ঠিক আছে, মাথায় রাখবে 15তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা মাথায় রেখো। কারো কিছু ডাউট আছে? বলো, কারো ডাউট আছে কি? এখানে প্রচুর এমসিকিউ আছে, এমসিকিউ গুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে প্র্যাকটিস করে নেবে। আমি ডিটেলসটা পড়িয়ে দিলাম, কারো ডাউট থাকলে এবার বলো।